ভাষার মধ্যে ব্রিজিং এর কাজ করে মাননীয় স্পিকার। সময় বলেন তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং জ্ঞানভিত্তিক সমাজ হবে আমাদের নিউক্লিয়াস। মাধবী মার্মা, মহিলা আসন 34, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমেই ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই আমি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, যারা আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের বাজেট আলোচনায় বিশেষভাবে ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এমন একটি বাস্তব সম্মত জনকল্যাণমুখী এবং সাহসী বাজেট পেশ করার জন্য। এবারের বাজেটের কিছু ইতিবাচক দিক আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে হলো মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরা, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং 60টি পণ্যের উপর শুল্ক হ্রাস করা হয়েছে, যেটা জনসাধারণের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছি। এবং সর্বশেষ যেটি আছে সেটা হচ্ছে গিয়ে মানব সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি দক্ষ জনশক্তি রাষ্ট্রে রূপান্তর করার যে উদ্যোগ, সেটি খুবই প্রশংসনীয় বলে মনে করছি। মাননীয় স্পিকার, আমি যেহেতু 3 পার্বত্য এলাকার প্রতিনিধিত্ব করছি, আমার এলাকার কিছু সমস্যা এবং সুপারিশ আমি তুলে ধরতে চাই। প্রথমেই আছে আমার শিক্ষা বিভাগ নিয়ে। মাননীয় স্পিকার, শিক্ষা ক্ষেত্রে 3 পার্বত্য জেলা সমতল অঞ্চলের তুলনায় অনেকটা পিছিয়ে আছে। ভৌগোলিক দুর্গমতা এবং জাতিগত বৈচিত্র্যের কথা বিবেচনা করে পার্বত্য এলাকার জন্য শিক্ষা পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় ভিন্নতা আনা যায় কিনা বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এখানে আমার 3টি সুপারিশ আছে। এটি হচ্ছে হোস্টেল বা বোর্ডিং বেস স্কুল স্থাপন করা যায় কিনা। মাননীয় স্পিকার, যেহেতু ভৌগোলিক দুর্গমতা, উন্নত যোগাযোগের অভাব এবং বিচ্ছিন্ন বসবাসের কারণে সরকারের পক্ষে প্রতিটি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয় না এবং এটি খুব একটা ব্যয়বহুলও বটে। সেক্ষেত্রে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আবাসিক বিদ্যালয় বা বোর্ডিং স্কুল স্থাপন করার কোনো বিকল্প নেই বলে মনে করছি। এখানে উল্লেখ্য যে বান্দরবানের পিছিয়ে পড়া ম্রো জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে বান্দরবান সোয়ালক ইউনিয়নে ম্রো আবাসিক বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং এই ম্রো আবাসিক বিদ্যালয় থেকে ম্রো এবং খুমি জনগোষ্ঠীর শিক্ষার্থীরা বর্তমানে উচ্চশিক্ষিত হয়ে মূল স্রোত ধারার সাথে যুক্ত হয়ে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার অনন্য অবদান রাখছে। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অনুরোধ জানাই পার্বত্য এলাকায় হোস্টেল বা বোর্ডিং ভিত্তিক স্কুল স্থাপন করা যায় কিনা। 2 নম্বরে আছে মাল্টি লিঙ্গুয়াল এডুকেশন, মাতৃভাষার শিক্ষা। মাননীয় স্পিকার, যেহেতু পার্বত্য এলাকায় জাতিগত বৈচিত্র্যপূর্ণ ও নানা ভাষাভাষীর মানুষ বাস করে, তাই এখানকার শিশু শিক্ষার্থীদের জন্য মাতৃভাষার শিক্ষা কার্যক্রমটি অতীব জরুরি। এটি 2টি ভাষার মধ্যে ব্রিজিং এর কাজ করে। মাননীয় স্পিকার, চলমান এই কার্যক্রমটিকে আরো ফলপ্রসূ এবং বেগবান করার জন্য মাতৃভাষার পাঠদানের সক্ষমতা বৃদ্ধির জন্য শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা। 3 নম্বর, ডিস্টেন্স লার্নিং স্কুল, দূর শিক্ষণ শিক্ষা। মাননীয় স্পিকার, বেসরকারি পর্যায়ে দুর্গমতার কথা বিবেচনা করে অনলাইন স্কুল চলছে এবং এটি পার্বত্য এলাকায় ইদানিং বেশ জনপ্রিয়তাও পাচ্ছে। তাই মাননীয় স্পিকার, সরকারি উদ্যোগে উন্নত নেটওয়ার্কিং এবং সোলার সিস্টেম চালু করে দূর শিক্ষণ শিক্ষা ব্যবস্থা যদি চালু করা যেতে পারে, তবে মাননীয় স্পিকার এক্ষেত্রে যাতায়াত, আবাসন ও অন্যান্য পড়ার হার কমবে, শিক্ষক সংকট হ্রাস পাবে, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষার্থীরা নিজস্ব গতিতে প্রয়োজনে বারবার দেখে এবং অনুশীলন করতে পারবে, শিক্ষার গুণগত মানও বৃদ্ধি পাবে বলে মনে করছি। এবার যেটা আছে পার্বত্য চট্টগ্রামে, সেটি হচ্ছে কি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন করে ক্রীড়া কর্মসূচি 64 জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা সহ নানা পরিকল্পনা নিয়েছে, যা প্রশংসার দাবি রাখে।
মাননীয় স্পিকার, পার্বত্য অঞ্চলের যুব সমাজ বরাবরই খেলাধুলার প্রতি আগ্রহের প্রমাণ দেখিয়ে আসছে। ফুটবল প্লেয়ার ঋতুপর্ণা, ইন্টারন্যাশনাল বক্সার সুরা কৃষ্ণা, জুডো কারাতে তারকা জৌপ্রু, উদীয়মান টেবিল টেনিস তারকা কৈকই সাই সহ আরো অনেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় পার্বত্য চট্টগ্রামে আছে। পার্বত্য চট্টগ্রামের এই সম্ভাবনায় খাতকে আরো সমৃদ্ধ করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। সুপারিশগুলো হলো ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে নানা রকম ইভেন্ট রাখা সহ 3 মাস, 6 মাস বা 1 বছর মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা রাখা যায় কিনা। নারীদের জন্য প্রশিক্ষণ এবং ক্যাম্পে অবস্থানকালীন সময়ে নারী বান্ধব সুব্যবস্থা নিশ্চিত করা যায় কিনা। এবং সর্বোপরি পার্বত্য চট্টগ্রামে অ্যানুয়াল হিল স্পোর্টস ফেস্টিভ্যাল এর আয়োজন করা যায় কিনা। এই ধরনের ফেস্টিভ্যাল যদি আমরা বছরে একবার যদি আয়োজন করতে পারি সরকারি উদ্যোগে, তাহলে সেই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে। সুলতানা আহমেদ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 2026 এবং 27-এ এই বাজেট আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক স্বনির্ভর ও যুগান্তকারী জাতীয় বাজেট আলোচনায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন আপসী নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সাথে আমি অভিনন্দন ও সশ্র সালাম জানাই আমাদের কোটি তরুণের স্বপ্নের সারথি, দূরদর্শী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1.5 দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদের সীমাহীন লুণ্ঠন ও 7.5 লাখ কোটি টাকার পর্বতসম ঋণের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মাত্র কয়েক মাসের মাথায় দেশের ইতিহাসে এই বৃহত্তম 9,38,000 কোটি টাকার সাহসী বাজেট করা কেবলমাত্র সিংহ হৃদয়ের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হিমালয়ময় নেতৃত্বেই জাদুকরী প্রজ্ঞারই কারণে সম্ভব হয়েছে। এর রূপরেখা একটি অর্থনৈতিক কাব্য। 31 দফার প্রতিটি প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন এই বাজেটে স্পষ্ট প্রতিশ্রুতি। আজ বিরোধী বেঞ্চের বন্ধুরা চিরচারিত অভ্যাসবশত এই বাজেটের সমালোচনা করছেন, কিন্তু আমি তথ্যের অকথ্য প্রমাণ দিয়ে বলতে চাই যে বাজেটে আমাদের পূর্বসূরি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত বীরদের সম্মান জানিয়ে করমুক্ত আয়ের সর্বোচ্চ সুযোগ বাড়িয়ে 5,25,000 করা হয়েছে। তাকে আপনারা কোন মুখে উন্নয়ন বিরোধী বলবেন? আমাদের সরকার প্রমাণ করেছে আমরা বীরের জাতি, এবং বীরদের রক্তঝরা পরিষদে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কতটা আপোষহীন। মাননীয় স্পিকার, আমাদের 31 দফার অন্যতম মূল লক্ষ্য হলো দেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনদের অবদানে স্বীকৃতি ও অর্থনীতি, ক্ষমতায়ন, শহীদ জিয়ার দর্শন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নারী উন্নয়নের নীতিকে ধারণ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নারী সমাজের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এই বাজেটে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। কর্মজীবী ও পেশাজীবী নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সরাসরি 4,25,000 টাকা করা হয়েছে। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে এবং নারী পরিচালিত ক্ষুদ্র মাঝারি SME স্ট্যাটাস আপলোগোর জন্য জামানতবিহীন বিশেষ ক্রেডিট লাইনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার,
প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং জ্ঞানভিত্তিক সমাজ হবে আমাদের নিউক্লিয়াস। সেই লক্ষ্যে ইতিহাসের প্রথমবারের মতো শিক্ষা খাতে বৈপ্লবিক বরাদ্দ 31 দফার অঙ্গীকার, রক্ষার্থে শিক্ষা খাতে বাজেট 1 লাফে বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ 1,36,606 কোটি টাকা, জিডিপির 2% করা হয়েছে। তরুণদের কর্মসংস্থানে আইসিটি ও কারিগরি খাতে বছরে 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। ফিনান্সিয়ারদের বৈশ্বিক আয়ের উপর থেকে কর ও 15% ভ্যাট সম্পূর্ণ মকুব করে আমাদের সরকার তরুণদের মন জয় করে নিয়েছেন। মাননীয় স্পিকার, অবকাঠামো খাতে আমাদের দূরদর্শী সরকার কোনো লোক দেখানো ফানুস প্রকল্প নেয়নি। এই বাজেটে প্রকৃত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যে দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাংলাদেশের যাতায়াত ও অর্থনীতিকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। অন্যদিকে মাধ্যমিক ও সাধারণ মানুষের উপর চাপ কমাতে করমুক্ত আয়সীমা ও 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে এবং প্রান্তিক মানুষের জন্য মাত্র 15,000 কেজিতে চালের সুবিধা 15,000 কেজিতে চালের সুবিধা অব্যাহত রাখা হয়েছে। যারা এই বাজেটকে উচ্চবিলাসী বলছেন তারা আসলে শহীদজার 19 দফা এবং আমাদের সরকারের 31 দফা শক্তি ও জনসমর্থনকে ভয় পায়। আমাদের সরকারের সুশাসন, মেধাভিত্তিক সমাজ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকল্পিত। মাননীয় স্পিকার, পরিশেষে আমি বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ, নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার প্রেরণা এবং আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ, গতিশীল এবং কারিশমাটিক নেতৃত্বে এই বাজেটে সফলভাবে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল, স্বনির্ভর ও স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক গণমুখী কল্যাণমুখী বাজেটকে সম্মতিক্রমে পাশ করার জন্য মহান সংসদের প্রতি উদাত্তর আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, বিএনপি সবসময় জনগণের দল, জনগণের পক্ষে কাজ করে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন, আমরা করব কাজ, গর্ব দেশ, আমরা জাতীয়তাবাদী দল, সেই লক্ষ্যেই কাজ করেছি। আন্দোলনের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আগামীতে দেশ গড়ার শপথ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। মাননীয় স্পিকার, আমার সময় শেষ। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আর বাড়াতে বলবো না আপনাকে। ধন্যবাদ আমাকে আজকে আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ।